নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী সমরেশ মজুমদার রচিত গল্প বেঁচে থাকা। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। শ্রী সমরেশ মজুমদার রচিত বেঁচে থাকা। ট্রায়াঙ্গুলার পার্কের সামনে অবনীভূষণ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। আশপাশের দোকানগুলো বন্ধ হচ্ছে। যে দোকানটায় ও তরকারুটি খায় সেটা ঝাঁপ টেনে দিচ্ছে। চেয়ারগুলো টেবিলের ওপর পা তুলে শোয়ানো। অতএব আজ রাত্রে আর খাওয়া হলো না। অবনীভূষণ অবশ্য খাওয়ার জন্য তেমন কোনো কিছু বোধ করছিল না। একটু আগেই শেষ বাসটা গড়িয়াহাটের দিকে গেছে, সেটা থেকেই নামল অবনী। বসন্তরায় রোড এখন চুপচাপ। ফুটপাত ধরে হাঁটছিল অবনী। আরেকটা দিন কাটল, অথচ কিছুই হলো না। পরমেশটার কথা বুলি হয়ে যাচ্ছে ইদানিং। ওকে আর বিশ্বাস করা যায় না, কিন্তু না করেও তো উপায় নেই। লাইনে ওর নাম ডাক আছে। অবনী চারমিনারটা ছুঁড়ে ফেলল। এই সময় ও কুকুরগুলোর ডাক শুনতে পেল। কশো কুকুর আছে এ পাড়ায়। শালারা রোজ রাত্রে ওকে দেখে, অথচ চেঁচাবে। অবনীর চারপাশে কোনো লোকজন নেই, অথচ সম্মিলিত সারমীয় চিৎকার ওকে কিছুক্ষণ স্তব্ধ করল। প্রথম দিন অরুণদা বলেছিল, এখানে আসতে চাও? আমার আপত্তি নেই। আমার অফিস 10টা to 8টা। এই টাইমটা অ্যাভয়েড করবে। আর উপরের ফ্ল্যাটের বাড়িওয়ালা যেন কোনো কমপ্লেন না করে। বাংলায় MA দেওয়ার পর অরুণদার সঙ্গে আলাপ। তখন 2-1টা গল্প লিখত অবনী, আর অরুণদা একটা কাগজ করত। MA-র পর 3টে বছর ফিউজ হয়ে গেল। অরুণদা কি চেষ্টা করলে একটা চাকরি দিতে পারত না? আজ 1.5 মাস এখানে আছে, কিন্তু অরুণদার সঙ্গে দেখাই হয় না। অবশ্য এখন আর চাকরির জন্য ওর কোনো নোলা নেই, কারণ বয়সটা 1000 হর্স পাওয়ার নিয়ে ছুটছে। এজ লিমিট পার হয়ে গেছে। অরুণদার অফিসের সামনে ছোট্ট বাগান, লম্বা লোহার গেট, ওপরে বাড়িওয়ালার ফ্ল্যাট। অবনী দেখল গেট বন্ধ। 10টায় তালা পড়ে। একবার চারপাশে চোখ বোলালেও কোনো মানুষ বা রাউন্ডের পুলিশের মুখ দেখতে পেল না। তাই খাঁজে খাঁজে পা রেখে লোহার গেটের ওপর উঠতেই বাড়িওয়ালার কুকুরটাই যা হাউমাউ করে উঠল। অবনী ধীরে সুস্থে নেমে বাগানটা পেরিয়ে অরুণদার দেওয়া ডুপ্লিকেট চাবি দিয়ে অফিসের দরজা খুলল। আশেপাশে সমস্ত বাড়ির আলো নেবানো। এপাড়ার লোকগুলো বড় তাড়াতাড়ি বিছানায় যায়, আর 3 প্রহর রাত্রে যারা ফেরে তাদের গাড়ি আছে। বিরাট হলঘর, দেওয়ালে দামি দামি ছবি। এসব ছবির মানে কি করে লোকে বুঝতে পারে অবনীর বোধগম্য হয় না। সব ঘরেই ছবি, ম্যাগাজিন। অবনী জামা প্যান্ট ছেড়ে বাথরুমে গেল। সারাদিন ধরে হাঁটাহাঁটি। গেঞ্জি আন্ডারওয়ারে বোটকা গন্ধ ছাড়ছে। দারুণ বাথরুম, মোজায়ক করা, শাওয়ার বাথটবও আছে। অবনী বিবস্ত্র হয়ে শাওয়ার খুলে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। তারপর অরুণদার মার্গ সোপ দিয়ে গেঞ্জি আন্ডারওয়্যার কাচতে শুরু করল।
এখন রাত 1টা। মেঝেতে শব্দ হচ্ছে গেঞ্জি কাচার। সাবানটায় ভালো ফেনা হয় না। শব্দটা একটু আস্তে আস্তে করার চেষ্টা করল ওর। দারুণ ফোর্সে শাওয়ার থেকে জল পড়ে। আগে যে মেসটায় ছিল সে সেখানে কল দিয়ে বাচ্চা ছেলের পেচ্ছাপের থেকেও সরু জল পড়ত। বড়লোকদের কেতাই আলাদা। স্নান টান সেরে অফিস ঘরে এসে দুটো টেবিল জোড়া দিয়ে স্টোর রুমের কোনায় গোঁজা বিছানাটা নিয়ে এসে ভালো করে পাতল। এখন একটু খিদে খিদে পাচ্ছে। এই ঘরটা রাস্তার দিকে। কাছের জানলা দিয়ে বাইরের আলো ঢোকে। টেবিলে পেপারওয়েট চাপা দেওয়া একটা চিরকুট। অবনী পড়ল। টেলিফোনটা অফিসের জন্যে। লেখা রয়েছে, কি বলতে চায় অরুণদা? ফরেন মানি নিয়ে অফিস, তার আবার ফুটানি। তপ্ত হয়ে উঠল অবনী। একবার ভাবল অরুণদার বাড়িতে ফোন করে জিজ্ঞেস করে, এভাবে ইনসাল্ট করার কারণটা কি। দেওয়াল ঘড়িটার দিকে তাকালো অবনী। 1:20। নিশ্চয়ই অরুণদা ঘুমোচ্ছে। ওর বউটা যা মুটকি। রিং হচ্ছে। অবনী 4 মিনিট টানতে টানতে শুনল ওপাশে কেউ এসে রিসিভার তুলল। মেয়েলি গলা, ঘুম জড়ানো। অবনী দুবার হ্যালো শুনে বলল, এটা কি কেসি দাসের দোকান নয়? রং নাম্বার বলে খটাং করে লাইন কেটে দিলেন ভদ্রমহিলা। হো হো করে হাসতে হাসতে অবনী উঠতেই আবার টেলিফোনটা বেজে উঠল। অবনীর দু চোখে বিস্ময়। এত রাতে কোনোদিনও তো ফোন আসে না। নাকি ওর মতো কোনো পার্টি মজা কি করছে। রিসিভার তুলল। কড়া গলার স্বর, আপনি কি করছেন? মানে এত রাত্রে মেঝেতে কি আওয়াজ করছেন? আপনার মনে রাখা উচিত এটা ভদ্রলোকের বাড়ি। আমি কমপ্লেন করব। শালা বাড়িওয়ালা। অবনী একটু ঘাবড়ে গেল। তারপর কাটা কাটা গলায় বলল, আপনি কি ড্রাঙ্ক? মানে? রং নাম্বার। ফোনটা নামিয়ে রেখে পা টিপে টিপে এসে টেবিলের ওপর শুয়ে পড়ল অবনী। আগামীকাল কিছু বিজনেস আছে। অবনী ঘুমিয়ে পড়ল। উল্টোডাঙায় 3 নম্বর লালবাড়িটায় পরমেশকে পেয়ে গেল অবনী। কাল রাত্রে খাওয়া হয়নি কিছু। আজ ঘুম থেকে উঠেই স্নান টান সেরে বেরিয়ে পড়েছে। বেরোবার সময় গেটে বাড়িওয়ালার সঙ্গে দেখা। লেক থেকে চেন বাঁধা কুকুরকে নিয়ে বেরিয়ে ফিরছেন। অবনী মুখোমুখি হতেই হেসে বলল, ভালো আছেন মেসোমশাই? ভদ্রলোক দুটো ভুরু কুঁচকে ভেতরে ঢুকে গেলেন। অবনী মনে মনে একটা সুন্দর খিস্তি করে নিল। তারপর পাঞ্জাবির দোকানটা থেকে পেট পুড়ে খেয়ে উল্টোডাঙায় চলে এলো পরমেশকে ধরতে। এখন ওর পকেট খালি। পরমেশকে এখানে পেয়ে গেল। পরমেশ টেবিলের ওপর উপুর হয়ে লিখছিল। অবনীকে দেখে কাগজপত্রগুলো সরিয়ে নিল। এই বাড়িটার মালিক মারোয়ারি। বহুত ব্যবসা করছে। নিচে কাঠের আড়ত। পরমেশ ওকে দেখে বাঁ চোখ কুঁচকে কি যেন ভাবল। তারপর বলল, যাক, ভালোই হয়েছে তুই এসে পড়েছিস। অবনী একটা চেয়ার টেনে নিল। কাজটা কি ছিল? ওই আর কি, 3B রুটের একটা স্টেট হাম্পু করতে হলো। কত মাল ছেড়েছে? 2-5টা সাঁকড়ের ছিল। হাতে কিছু থাকে না রে দিয়ে থুয়ে। পরমেশ নির্বিকার। মনে মনে অবনী পরমেশকে জরিপ করল। হাতে কিছু না রাখার মাল পরমেশ নয়। শালা! কোনো রিস্ক ছিল না কাজটায়। আলিপুরের মোড়ে বাস থামিয়ে দুটো আওয়াজ দিলেই প্যাসেঞ্জাররা পালাবে। তারপর টিনটা উপুর করে ট্যাঙ্কের মুখটা খুলে দিয়ে দেশলাই ছুড়ে দেওয়া।
ব্যাস, সিংজি নগদে পেমেন্ট করবে। পার স্টেট বাস 2000। পুলিশ আসার আগেই পরমেশ নিশ্চয়ই পার্ক স্ট্রিটে বসে বিয়ার টানছিল। একটা স্টেট বাস পুরলে 2000 খরচ, কিন্তু আসবে 1000 গুণ। আরও একটা প্রাইভেটের পারমিট পাবে সিংজি। শালা! দেখল টেবিলের উপর খবরের কাগজের ফার্স্ট পেজে পোড়া বাসের ছবি। অবনী বলল, আছিস ভালো, তা এবার কিছু ছাড়। কত কত চাই তোর? 5? অসম্ভব, বড় জোর 200 দিতে পারি অ্যাডভান্স। পকেট থেকে টাকা বের করলো পরমেশ। অবনী বলল, অ্যাডভান্স কেন? আজকের অপারেশনটার জন্য। ভালো দাম আছে রে। আমি ভেবে দেখলাম তোকে নিয়েই করব। তেওয়ারিকে ও মাল আমি নিতে দেব না। অবনীর সামনে 100 টাকার 2টো নোট রাখল পরমেশ। অবনী টাকাটা পকেটে রাখল। পরমেশ বলল, তেওয়ারি 3 নম্বরের লাইনে আজ রাত্রে যাবে। কেন যাবে কেউ খবর পায়নি। এমনি যাওয়ার মালও নয়, কিন্তু এসব ব্যাপার লিক হলে কিন্তু অবনী। পরমেশ থামল হঠাৎ। হাসল অবনী। বলতে হবে না, ওয়াগনের ব্যাপার নাকি গুরু? পরমেশ বলল, আরে না না, ও সব ব্যাপার না। শোন, তুই একটা কাজ কর, একটা মাল ডেলিভারি আছে। আমি যেতাম, তুই এসেছিস ভালো হয়েছে। ট্যাক্সি নিয়ে ঠিক 10টায় গ্লোবের সামনে যাবি। তেওয়ারির লোক থাকবে ওখানে, বাঁ হাতে রুমাল জড়ানো। তোকে দেখে রুমালটা খুলবে আর বাঁধবে। মালটা ওখানে দিয়ে আসবি। তেওয়ারির লোক? বলল অবনী। হ্যাঁ রে হ্যাঁ বস, তেওয়ারি আমার বহুত দিনের দোস্ত। বিকেল 5:30 পাঁচমাথার মোড়ে কফি হাউসের সামনে চলে যাস। বলে পরমেশ টেবিলের নিচ থেকে ছোট্ট এয়ার ব্যাগটা বার করে অবনীর সামনে রাখল। এয়ার ব্যাগটা নিয়ে অবনী ঠিক কাঁটায় কাঁটায় 10টায় গ্লোবের সামনে পৌঁছালো। এখন এদিকটায় বেশি লোকজন নেই। ট্যাক্সিটা ছেড়ে দিয়ে ব্যাগটা দোলাতে দোলাতে ও গ্লোবের কাউন্টারের সামনে গিয়ে দাঁড়ালো। বেশ ভারী ব্যাগটা। ট্যাক্সিতে আস্তে আস্তে ও খুলে দেখেছে অন্তত গোটা 20 গ্রেনেড আছে। কোথা থেকে যে পায় পরমেশ, আর এইসব অস্ত্র তেওয়ারির হাতে তুলে দিচ্ছে, যে তেওয়ারিকে আজ রাত্রের প্রয়োজন হলেই হাপিস করে দেবে পরমেশ। তাজ্জব ব্যাপার সব। এই জন্যেই পরমেশকে গুরু বলতে ইচ্ছে করে অবনীর। অবনী চোখ রাখছিল রুমাল বাঁধা হাতে কেউ আসছে কিনা। মিনিট 3 কাটল। একটু ঘাম জমল ওর শরীরে। শালা এই অবস্থায় যদি পুলিশ ধরে, নির্ঘাত 3 বছরের জেল। মারাত্মক অস্ত্রসহ সমাজবিরোধী গ্রেপ্তার। কাগজের হেডিং হয়ে যাবে। ইচ্ছে করলে তো পরমেশই ওকে এখন ধরিয়ে দিতে পারে, পারে না? ঠিক এই সময় ওর চোখে পড়ল একটা ডাঁসা মেয়ে গ্লোবের ভিতরে ঢুকল, বাঁ হাতের কবজিতে রুমাল বাঁধা। ও একটু অবাক হল। এই মেয়েটা কি তেওয়ারির লোক? ইম্পসিবল, হতেই পারে না। মেয়েটা রুমাল খুলছে আর বাঁধছে, এক একবার এদিক ওদিকও দেখছে। অবনী ভাবল, তেওয়ারির রিক্রুট তো দারুণ জিনিস। অবনী এগিয়ে গেল মেয়েটার দিকে। তারপর ফিসফিস করে বলল, চলুন। কপালে ভাঁজ ফেলল মেয়েটি। মানে? তেওয়ারি তো। অবনী আস্তে আস্তে কথাটা ছেড়ে দিল। মেয়েটি হাসল। চলুন না, কোথাও বসা যাক। অবনী উদার হল। মেয়েটি হাসল। আমার কিন্তু শুধু নিয়ে যাওয়ার কথাই ছিল, আর আমার শুধু দেওয়ার।
কিন্তু একটু অবাধ্য হই না, আপত্তি আছে? না না, বেশ, চলুন। কোথায় বসবেন? অবনী মেয়েটিকে নিয়ে একটা চাইনিজ রেস্টুরেন্টে ঢুকল। সলিড স্বাস্থ্য মেয়েটির, কথাবার্তাও চটপটে। অবনী পাশে বসল। অবনী একটা হাত মেয়েটার পিছনের চেয়ারের হাতলে রেখে জিজ্ঞেস করল, তা কতদিন এই লাইনে? মেয়েটি চোখ তুলে দেখল অবনীকে। 3 মাস। সব শালাই তাই বলে, মনে মনে ভাবল অবনী। মেয়েটি বলল, এই আরম্ভ করলাম তো। সেদিন এক ভদ্রলোক অনেকক্ষণ পিছন ঘুরে আলাপ করলেন। শুরুতেই আমি বললাম, দেখুন, আমি কিন্তু প্রফেশনাল। শুনেই ভদ্রলোকের চম্পট। অবনী বলল, বাহ, 3 মাসেই বেশ কথা শিখে গেছেন তো। এরপর কত মাস, কত হাজার মাস চলে যাবে বুঝতেও পারবেন না। মোটেই না, আমি বেশি দিন এই কাজ করব না। বুঝলাম। টকবকে স্বাস্থ্য মেয়েটির। অবনীর খুব ইচ্ছে হলো মেয়েটার বুক ছুঁয়ে দেখে। তুমি প্রফেশনাল? যাবেন নাকি? যদি যাই। বেশ তো, মালটা ডেলিভারি দিয়েই আমি ফ্রি। একটু আদর করল অবনী। কত নাও সেটা বলো? 25, আর ঘর ভাড়া 15। পুলিশের ঝামেলা নেই। যাবেন নাকি? আগে একটু গরম তো হতে দাও। থাকো কোথায় তুমি? টালিগঞ্জে, বাড়ি ছিল পাকিস্তানে। আবার পাকিস্তান কেন? বাবা আছে? হুম হুম, আছে তো। মেয়েটি অবনীর কোলের কাছে সিটিয়ে এলো। গদগদ ভাব। অবনীর মনে হচ্ছিল ও মরে যাবে। বলল, তোমার মা দারুণ দেখতে না? হ্যাঁ, আবার মেয়েকে ছেড়ে মাকে কেন? তোমাকে দেখে। দারুণ দেখতে তুমি, দারুণ জিনিস। আচ্ছা, তোমার বাবা আছেন তাহলে? কি করেন? মেয়েটি হাসল এবার। বাবা রাস্তায় রাস্তায় হাঁকে, চাই সিট কাপড় চাই। থতমত খেয়ে গেল অবনী। বেয়ারাটা ছুটে এসে পর্দা ফাঁক করে দেখে সরে গেল। আর অবনীর পা থেকে মাথা অবধি চিৎকারটা পাক খেতে লাগলো। ওর মনে হলো একজন বৃদ্ধ কাঁধে সস্তা ছিটকাপড় ফেলে হাতে একটা লোহার শিক নিয়ে রোদজ্বলা দুপুরে গলিতে গলিতে ঘুরছে আর কুঁজো শরীর বেঁকিয়ে চিৎকার করছে, চাই ছিটকাপড় চাই। আর তার মেয়ে ওর পাশে বসে গদগদ শরীরে বলছে, চাই, মাংস চাই। মেয়েটির চোখে বিস্ময়। বলল, কি হলো? কিছু না, চলুন উঠে পড়ি। কেন? ভালো লাগছে না। আমার সঙ্গে যাবেন তো? না, আজ থাক। মেয়েটি অবাক হয়ে কিছুক্ষণ দেখল, তারপর ব্যাগটা তুলে নিল। অবনী বলল, সাবধানে যাবেন, ওতে কি আছে জানেন না বোধহয়। মেয়েটি কোনো কথা না বলে গটগট করে বেরিয়ে গেল। অবনী বেয়ারাটাকে 2 টাকা গুঁজে দিয়ে দেখল মেয়েটি ব্যাগ দোলাতে দোলাতে এমন ভাবে যাচ্ছে যাতে যে কোনো মুহূর্তেই কারো সঙ্গে ওর ধাক্কা লেগে যেতে পারে। অবনী কিছুক্ষণ বিস্ফোরক বয়ে নিয়ে যাওয়া মেয়েটাকে দেখল। হঠাৎ তার মনে হলো ব্যাপারটা খুব ছেলে মানুষই হয়ে গেল। তার ক্রিয়াকাণ্ডের পেছনে কোনো যুক্তিও খুঁজে পেল না। শালা, সব মানুষই তো ফেরিওয়ালা,
আর তা নিয়ে এত ন্যাকামো করার কি আছে? অবনী দুচোখ দিয়ে মেয়েটাকে খুঁজতে লাগলো, কিন্তু মেয়েটাকে আর দেখা গেল না। অবনীর খুব আফসোস হলো, নিজেকে জুতোতে ইচ্ছে করল ওর। সোদপুরের একটু আগে যেখানে রেল লাইনটা বাঁক নিয়েছে সেখানটায় মোটর সাইকেল থামালো পরমেশ। সারাটা রাস্তা পরমেশ সমানে খিস্তি করেছে অবনীকে। বহুত দেরি করে এসেছে ও কফি হাউসে। অবনী বোঝাতে চেয়েছে যে ওর কোনো দোষ নেই। দুপুর থেকে সারা কলকাতা জুড়ে বোমাবাজি, বাস ট্রাম বন্ধ, ট্যাক্সিও আসতে চায় না। কিন্তু পরমেশ অবনীর মুখে হুইস্কির গন্ধ পেয়ে খিস্তি করতে শুরু করেছে। বলছে, শালা, তোকে টাকা দেওয়াই আমার ভুল হয়েছে। শেষ পর্যন্ত অবনী স্বীকার করেছে, হ্যাঁ, আজ দুপুরে ও 4 পেগ মাত্র খেয়েছে ব্লু ফ্লক্সে বসে। তা সেটা এমন কিছু তো নয়। কিন্তু পরমেশ এখনো গরম। বিটি রোড ধরে আস্তে আস্তে সন্ধে হয়ে গিয়েছিল। খুব জোরে গাড়ি চালাচ্ছিল পরমেশ। পরমেশ টাইট প্যান্ট আর গেঞ্জি শার্ট পরেছে, ভালো মানিয়েছে। সেন্ট মেখেছে নাকি? দারুণ গন্ধ ছড়াচ্ছে। গলায় সোনার চেনটা চিকচিক করছে। শালা। এখান থেকে স্টেশনে হেঁটে যেতে হবে। ঠিক স্টেশন নয়, তার আগেই ইয়ার্ড। লম্বা কয়েকটা মালগাড়ি সবসময় সেখানে পড়ে থাকে। এসব জায়গা ওদের জানা। মোটর সাইকেল একটা দোকানের সামনে রেখে পরমেশ দোকানদারকে কি যেন বলল ফিসফিস করে। তারপর ওরা হাঁটতে লাগলো। পরমেশ পকেট থেকে একটা গ্রেনেড বার করে অবনীকে দিল। বলল, এটা রেখে দে, দরকার না হলে ইউজ করিস না। অবনী গ্রেনেডটা পকেটে রেখে দিল। ওরা নিঃশব্দে হাঁটছিল। ছোট একটা কালভার্ট পেরিয়ে এলো ওরা। এদিকে জনবসতি নেই বললেই হয়। ওরা রেল লাইন থেকে দূরত্ব বাঁচিয়ে হাঁটছিল। পরমেশ কথা বলছে না এখন, শুধু নজর বুলিয়ে নিচ্ছে চারিধারে মাঝে মাঝে। এদিকটা ছোট জঙ্গলের মতো, এর পরেই ইয়ার্ড। ওরা একটা বড় নর্দমা পেরিয়ে এলো। সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ। ওরা রেল লাইন ধরে হাঁটতে লাগলো এবার। দারুণ জোনাকি জ্বলছে চারধারে। অন্ধকারটা তাই একটু পাতলা, হাওয়া দিচ্ছে মৃদু মৃদু। পরমেশ দাঁড়ালো একটা ঢালু জায়গা দেখে। তারপর বলল, অবনী, তুই এখানে শুয়ে পড়, শীষ দিলে গুড়ি মেরে উঠে আসবি। বলে ও রেল লাইনের পাশ ঘেঁষে অন্ধকারে চলে গেল। আসবার সময় পাখি পড়া করে ও অবনীকে বুঝিয়েছে কি কি করতে হবে। মোটা টাকার ব্যাপার। অবনী শুয়ে পড়ল খোয়া বিছানো মাটিতে। পকেটে গ্রেনেডের অস্তিত্ব অনুভব করল। পরমেশ ইচ্ছে করেই বোধহয় বেশি কিছু দিতে চায়নি ওকে। পরমেশের কাছে রিভলভারটা নিশ্চয়ই আছে। সব জায়গায় শালাটা বেইমানি করে। পরমেশকে ছেড়ে যে একটা আলাদা দল করবে তারও উপায় নেই। পার্টির ব্যানারে না গেলে আজকাল লাইন বন্ধ। এমএ পাশ করার পরে বেকারির দিনগুলোতে পরমেশ তাকে হাত ধরে বাঁচার রাস্তা দেখিয়েছে। তবুও শালা ওকে পুরোপুরি বিশ্বাস করে না। তেওয়ারির সঙ্গে পরমেশের দোস্তি আছে এ কথা সবাই জানে। তেওয়ারির পেটো গ্রেনেড সাপ্লাই করে ও। ওর স্টক শর্ট পড়ে গিয়েছিল বলে পরমেশের কাছ থেকে কিছু মাল কিনল। তেওয়ারিটাও শালা 1 নম্বরের হারামি। অবনী চিত হয়ে শুল। আকাশ ভরা তারা। কত যে তারা আকাশে, দারুণ লাগে দেখতে। অবনীর মনে পড়ল ছেলেবেলায় তমলুকে ওদের বাড়ির উঠোনে বসে ও তারা গুনবার চেষ্টা করত। বাবার কথা মনে পড়ল। 3 মাস আগে চিঠি পেয়েছিল। এমএ পাশ করিয়া এখনো অবধি একটি চাকুরি জোটাইতে পারিলে না। অবনী হাসল।
পরপর দুটো লোকাল ট্রেন চলে গেল। মাটিতে কাঁপন অনুভব করল সে। ঠিক সময় শীষ শুনতে পেল অবনী। মাথা তুলে দেখল সমস্ত জায়গাটা অন্ধকার। গুঁড়ি মেরে জঙ্গলটার পাশে গিয়ে বসল। ভীষণ অস্বস্তি লাগছে। একটা মাত্র গ্রেনেড, ছোট ছোট কয়েকটা ঝোঁপ এখানে। পরমেশের গলা শুনতে পেল অবনী। ফিসফিস করে ডাকছে, এদিকে আয়, বাঁ দিকে। অবনী বাঁ দিকে সরে গেল। পরমেশ হাঁটু গেড়ে বসে কি যেন দেখছে। অবনীও দেখবার চেষ্টা করল। সামনে ফাঁকা রেল লাইন, ইয়ার্ডে মালগাড়িগুলো দাঁড়িয়ে আছে। হঠাৎ অন্ধকারে কিছু যেন সে নড়তে দেখল। মূর্তি দুটো স্পষ্ট হল। আর একটু পরেই ও বুঝতে পারল ওদের মধ্যে একজন তেওয়ারি। ওরা উত্তেজিত হয়ে কথা বলছে। পরমেশ চাপা স্বরে কি একটা বলল, তারপর এগিয়ে গেল গুঁড়ি মেরে। এখন অবনীকে একটু বাঁ দিক দিয়ে পরমেশকে ফলো করতে হবে। পরমেশ একটা আচমকা ফায়ার করবে, করে মাল হাতাবে, আর থলিটা নিয়ে অবনীকে দেবে। অবনী সেই মাল নিয়ে বাঁ দিক দিয়ে ছুটবে, আর পরমেশ ডান দিক দিয়ে ঘুরে মোটরসাইকেলের কাছে ফিরে যাবে। অবনী যেমন করে হোক মালটা নিয়ে ডানলপ ব্রিজের তলায় পরমেশের জন্য ঘণ্টাখানেক বাদে অপেক্ষা করবে। এই হচ্ছে নির্দেশ। কিন্তু মালটা কি হতে পারে? পরমেশ খবর পায়নি বললেও অবনীর দৃঢ় বিশ্বাস পরমেশ সব নারী নক্ষত্র জানে। অবনী আরো কয়েক পা এগোল। তেওয়ারিরা মালগাড়ির পাশে দাঁড়িয়ে। একটা টর্চ জ্বলল দূর অন্ধকারে। সম্ভবত রেল পুলিশ। পরমেশ এগিয়ে যাচ্ছিল গুঁড়ি মেরে। হঠাৎ সমস্ত নিস্তব্ধতা খান খান করে পরপর তিনটে ফায়ারিং হল। সঙ্গে সঙ্গে দুটো গ্রেনেড অবনীর ডান দিকে ফাটল। জায়গাটা মুহূর্তের জন্য আলোকিত হয়ে উঠল। অন্ধকারটাও যেন ঝলসে গেল। আর সেই স্বল্প আলোয় অবনী দেখল পরমেশ মাটিতে পড়ে যাচ্ছে। দূরে স্টেশনের দিকে হইচই শুরু হয়ে গেছে সঙ্গে সঙ্গে। কারা যেন দুপদাপ করে ছুটে বেরিয়ে গেল অবনীর পাশ ঘেঁষে। অবনী হতভম্ব হয়ে পড়েছিল প্রথমটায়। তারপর দৌড়ে পরমেশের দিকে এগিয়ে গেল। রেল লাইনের ওপরে পরমেশ পড়ে আছে। বাঁ হাতটা তার উড়ে গেছে, প্যান্টটাও পুড়ে গেছে। ফিকে জোনাকির আলোয় অবনী দেখল আচমকা গুলি এবং গ্রেনেড খেয়ে মুখ থুবড়ে পড়ে আছে পরমেশ। অবনী হাঁটু গেড়ে বসে পরমেশকে চিৎ করে শুইয়ে দিল। পরমেশের ঠোঁট কাঁপছে। বুকে হাত দিল অবনী। ভিজে গরম রক্ত তাতে। অবনী কি করবে ভেবে পাচ্ছিল না। ওকে এখান থেকে কি সরানো যায়? পরমেশকে বাঁচানো দরকার। অবনীর কান্না পাচ্ছিল। স্টেশনের দিকে চিৎকারটা বাড়ছে। মুহুর্মুহু টর্চ জ্বলছে। পরমেশও গোঙাচ্ছে। কানটা মুখের কাছে নিয়ে গেল অবনী। শুনতে পেল শালা, সাজানো, বেইমানি। অবনী শুনল। অবনীর বলতে ইচ্ছা করল, গুরু আমি আছি, তেওয়ারিকে আমি জবাব দেব। অবনী পরমেশকে তুলতেও চেষ্টা করল, কিন্তু অসম্ভব ভারী। এত ভারী শরীর নিয়ে অবনী এক পা হাঁটতে পারবে না। কারা যেন, সম্ভবত রেল পুলিশের দল, টর্চ চালিয়ে ছুটে আসছে। দেখতে পেল অবনী। দু তিনবার রাইফেলের আওয়াজ করল পুলিশগুলো। ওরা এগিয়ে আসছে। এখানে দাঁড়িয়ে থাকার অর্থ যে কি সে অবনী বুঝল। অবনী উঠে কয়েক পা এগিয়ে গেল। তারপর ঘুরে পরমেশকে শেষবার দেখল। আর সেই সময় ওর নজরে পড়ল পরমেশের গলার সোনার চেন চিকচিক করছে অন্ধকারে। অবনী পরমেশের মাথার কাছে এগিয়ে গিয়ে এক ঝটকায় ছিঁড়ে নিল হাড়টা। রক্তে মাখামাখি হয়ে গেছে।
ছেঁড়ার সময় পরমেশের মাথাটা ঝাঁকুনি খেল। অবনী পরমেশের খোলা চোখের সাদা মণি অন্ধকারেও যেন দেখতে পেল। পুলিশগুলো প্রায় এগিয়ে এসেছে। অবনী ছুটতে আরম্ভ করল। এবার 3-4টে রাইফেলের গুলি ওর পাশ দিয়ে বেরিয়ে গেল। হঠাৎ ওর মনে হলো, পরমেশটা যদি না মরে যায়, ও যদি হাসপাতালে চাঙ্গা হয়ে যায়, ও তো সব ফাঁস করে দেবে। আর বেঈমান? বেঈমান কাকে বলল? অবনীকে? হাড় ছেঁড়ার সময় পরমেশের চোখ খোলা ছিল। অবনী হঠাৎ পকেট থেকে পরমেশের দেওয়া গ্রেনেডটা বের করে পরমেশের রক্তাক্ত শরীরটা যেদিকে শুয়ে আছে সেদিকে ছুঁড়ে দিল। প্রচণ্ড শব্দে গ্রেনেডটা ফাটল। অবনী আবার দৌড়তে লাগল। পুলিশগুলো এগিয়ে আসছে, ফায়ারিং হচ্ছে, আর ও সেই বিরাট নর্দমার কাছে এসে পড়ল। রক্তাক্ত হাড়টা কোথায় রাখবে ভেবে না পেয়ে মুখে পুড়ে নিয়ে অবনী নর্দমার মধ্যেই লাফিয়ে পড়ল। নর্দমার পচা স্রোতে অবনী ভেসে যাচ্ছিল। এই পাঁক এবং পুঁতি গন্ধে অবনী 1 সেকেন্ডও থাকতে পারত না, যদি না পরমেশের রক্তমাখা হাড়ের নোনতা স্বাদ ওর জিভ, মুখ, শরীরকে একটা আলাদাই জগতে নিয়ে যাচ্ছিল। বেঁচে থাকার জন্য দারুণ লোভে অবনী বুঝতে পেরেছিল যে এই নর্দমা স্রোতই ওর সবচেয়ে নিরাপদ স্থান। এ ছেড়ে কোথাও যাওয়া চলে না। শুনছিলেন আজকের গল্প শ্রী সমরেশ মজুমদার রচিত বেঁচে থাকা। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুই বাড়ে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে। নমস্কার।